ওকে, সবাইকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। শ্যামনগর আফিজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজ অনলাইন ক্লাসে আমি ছাত্রছাত্রীদের তাদের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে দ্বিতীয় বর্ষের যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা, যারা সেকেন্ড ইয়ারে উঠছে তাদের পরীক্ষা আগামী জুন জুলাই নাগাদ অনুষ্ঠিত হবে। মহামারী করোনার কারণেই এই পরীক্ষা একটা বিষয়ে হবে, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আর এই করোনার কারণেই আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের, দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের তাদের পড়াশুনোও আমরা ঠিক সেইভাবে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে করতে পারিনি। তা আজকে তোমাদেরকে দ্বিতীয় বর্ষের ছাত্রীদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের আলোচনা করব। বিপণনের বৈশিষ্ট্য এবং বিপণন বলিতে কি বোঝায়, বিপণন কি, এই সংক্রান্ত বিষয়। আজকের মহামারী করোনার কারণে সারা বিশ্ব যখন স্তম্ভিত, মানে সবাই হতাশাগ্রস্ত যে মহামারী করোনায় যেভাবে স্তম্ভিত করে দিচ্ছে, ঠিক সেই তখনই আমাদেরকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য এবং এই শিক্ষা ব্যবস্থা যাতে স্তম্ভিত না হয়ে পড়ে, ছাত্রছাত্রীরা যাতে হতাশাগ্রস্ত না হয়, তারই আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি তারা কঠিনভাবে উদ্যোগ নিয়েছেন যে শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখার জন্য অনলাইনে ক্লাসের কার্যক্রম। তোমাদেরকে এই অনলাইনে ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করতে হবে, নিয়মিত দেখতে হবে, বাড়ি বসে আজকে তাদের নির্দেশনা মোতাবেক বাড়ি বসে এই শিক্ষা তোমাদেরকে নিতে হবে। যাই হোক, আমরা আজকের তোমাদের যে ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে বিপণন বলিতে কি বোঝে বা বিপণন কি। আমরা সাধারণত বিপণন বলতে কি বুঝি? বিপণন বলিতে বুঝি যে বাজারজাতকরণ। বিপণন বলতে বাজারজাতকরণ, অর্থাৎ বিপণন বলতে যেটা ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, বাজারে যে পণ্যটা উঠবে সেটা ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, এই সংক্রান্ত বিষয়ে বিপণন বলি। বিপণন কতগুলো কাজের সমষ্টি। এই সেই কাজের সমষ্টিটা কি? যার সাহায্যে উৎপাদনকারী কাছ থেকে পণ্যদ্রব্য সেবাকর্ম চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো হয়। অর্থাৎ বিপণন বলতে কাজের সমষ্টি। কতগুলো কাজের সমষ্টি। এই কাজের সমষ্টিটা কি? যার সাহায্যে একজন উৎপাদনকারী কি করবে? সে উৎপাদিত পণ্য এবং পণ্য সামগ্রী সেবাকর্মের চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাবে। অর্থাৎ তোমরা বাড়িতে বসে তোমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য সামগ্রী পাচ্ছ, যেগুলো তোমরা পাও নিকটস্থ দোকানে, নিকটস্থ বাজারে, যেগুলো তো সবগুলোই তো এখানে তৈরি হয় না, এগুলো সবই তৈরি হয় বিভিন্ন মোকামে তৈরি হয় এবং বিশেষ করে এলাকায় ঢাকা কেন্দ্রিক মানে বিভাগীয় কেন্দ্রে জেলা শহরে উৎপাদন হয়। সেখান থেকে এই সমস্ত পণ্যদ্রব্য এনে বাজারে বিভিন্ন, প্রথমত এই উৎপাদনকারীরা কি করে, তাদের পণ্যদ্রব্য এখানে বিপণন বলতে আমরা কি বলেছি? বিপণন বলতে কতগুলো কাজের সমষ্টি। সেই কাজের সমষ্টির ভিতর হচ্ছে যে উৎপাদনকারী তার পণ্যদ্রব্যকে উৎপাদন করবে, তার উৎপাদন করার পরে পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রয় করবে। পাইকারি বিক্রেতারা সেই পণ্য সামগ্রী তারা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করবে এবং খুচরা ব্যবসায়ীরা সেখান থেকে নিয়ে
যারা ভোক্তা তারা এটি গ্রহণ করবে। তোমরা বাড়িতে বসে যে জিনিসটা ওই নিকটস্থ বাজারে বা মোড়ের দোকানে পাচ্ছ, বই খাতা কাগজ কলম নিজেদের জামা কাপড়, এই সবই যে তৈরি হয়, এই তৈরিটা নির্দিষ্ট একটা মাধ্যমে তৈরি নিয়ে সেবাকর্ম চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো, অর্থাৎ যে ভোগ করবে, যে ব্যবহার করবে। আমরা যে পণ্যগুলো ব্যবহার করছি এই পণ্যগুলোই হচ্ছে যে নির্দিষ্ট একটা গণ্ডি পার হয়ে আমাদের কাছে আসছে, আমরা ভোগ করছি, তোমরাও ভোগ করছো। তো এইটি হচ্ছে বলা হচ্ছে এইটি বাজারজাতকরণ। একটা জিনিস তৈরি হওয়ার পরে, একটা ব্লেজার তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে ঢাকা থেকে এনে খুলনাতে রেখে তৈরি করে, সাতক্ষীরায় রেখে তৈরি করে সেখান থেকে আমরা এনে ব্যবহার করছি। তাহলে কি, তাহলে আমরা ভোগ করছি। এই ভোগ করার যে কার্যক্রম, তার যে পরিধিটা, অর্থাৎ একটা পণ্য উৎপাদনকারী উৎপাদন করবে, সেখান থেকে উৎপাদনকারী পাইকারির কাছে বিক্রয় করবে, পাইকারি মধ্যস্থ কারবারি যারা তাদের কাছে বিক্রয় করবে, মধ্যস্থ কারবারি যারা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করবে, খুচরা বিক্রেতারা ভোক্তার কাছে বিক্রয় করবে। যে ভোক্তা যেটা প্রয়োজন সেটা সে গ্রহণ করবে। এই গ্রহণ করাটাই হচ্ছে বাজারজাতকরণ। তোমরা যে সমস্ত সামগ্রী, কেন বিশেষ করে তোমরা যে সমস্ত কসমেটিক ব্যবহার করো, বিভিন্ন রকম কসমেটিক বা সাবান দিয়ে যেসব পণ্য সামগ্রী ব্যবহার করে, সবই ঢাকাতে তৈরি হয়, বিভাগীয় শহরে তৈরি হয়। সেখান থেকে আসার পরে তোমরা ওই মোড়ের দোকান থেকে অথবা পাশে বাজার থেকে ক্রয় করে তোমরা ব্যবহার করছো। তো বিভিন্ন মাধ্যম তৈরি আসা, এই আশাটাই হচ্ছে যে তৈরি যখন তোমরা ভোগ করছো সেটি হচ্ছে বাজারজাতকরণ। আর একটু নির্দিষ্টভাবে বলতে গেলে বলা যায় উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো এবং পরবর্তী কিছু কার্যক্রমের সমষ্টি হচ্ছে বিপণন। অর্থাৎ আরো নির্দিষ্ট করে বলা যায় উৎপাদন পূর্ব কিছু কার্য। অর্থাৎ যদি ধান উৎপাদন করতে হয়, তাহলে ধান উৎপাদন করতে গেলে কি হবে, তোমাকে সে ধান উৎপাদন করতে গেলে তাহলে নির্দিষ্ট একটা জায়গা দরকার, উৎপাদনের পূর্বে দরকার একটা জায়গা দরকার, তার সেখানে যে চাষ করার দরকার, বীজ সংগ্রহ দরকার, সে পরিচর্যা করার দরকার। এইরকম একটা জিনিস যে তোমরা যে সমস্ত সামগ্রী ব্যবহার করো, বিশেষ করে যে সমস্ত পোশাক আশাক ব্যবহার করো, তো এইগুলো তোমরা যে পোশাকগুলো ব্যবহার করো সেই পোশাকগুলো দেখা যাচ্ছে কি হয়, এই পোশাকগুলো তোমাদের তৈরি করতে গেলে এগুলো আগে নির্দিষ্ট মার্কেট থেকে সুতা সংগ্রহ বা নির্দিষ্ট মার্কেট থেকে ওইগুলো যখন তৈরি করে, যখন উৎপাদনকারী তৈরি করে, তার সেই পরিমাণ সামগ্রী আগে বাজার থেকে সংগ্রহ করে কিনে নিয়ে তারপরে গার্মেন্টসে তৈরি করে, গার্মেন্টস থেকে তোমরা পাও। তাই বলা হয়েছে উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম সেখান থেকে শুরু করে উৎপাদনকারীর কাছ থেকে উৎপাদিত হয়ে বিভিন্ন হাত ধরে ভোক্তার কাছে চূড়ান্তভাবে পৌঁছায়, এই কাজটাই হচ্ছে বিপণন। উৎপাদন পূর্ব কাজের মধ্যে রয়েছে বাজার জরিপ। উৎপাদনের কাজের মধ্যে রয়েছে বাজার জরিপ। বাজার জরিপটা কি বলা হয়েছে, যে উৎপাদনকারী সে কি করবে, সে চেষ্টা করবে যে বাজারটা জরিপ করে দেখবে যে আমি কোন জিনিসটা উৎপাদন করলে বাজারে সবচেয়ে বেশি রকমের এটা মানে তৈরি হবে, বেশি রকমের ভোক্তা গ্রহণ করবে, কিভাবে তৈরি করলে ভোক্তা গ্রহণ করবে। এই বাজারটা জরিপ করে দেখে যে কোন ব্যবসাটা বা কোন জিনিসটা উৎপাদন করলে আমি আমার ব্যবসায় সফলতা পাবো, সেই জিনিসটা তারা জরিপ করে। প্রতিযোগিতা চিহ্নিত করা, অর্থাৎ ওই বাজারে কতজন এই ব্যবসার সাথে জড়িত হচ্ছে সেইগুলোকে চিহ্নিত করা। এবার কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহ, মানে একটা জিনিস উৎপাদন করতে গেলে কাঁচামাল বা সংগ্রহ করা প্রয়োজন। উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য সেবা পৌঁছানোর সাথে জড়িত কাজের মধ্যে ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, পরিমিতকরণ, পর্যায়িতকরণ উল্লেখযোগ্য। অর্থাৎ এর সাথে সাথে কি কি দরকার, যে জিনিসগুলো জড়িত বাজারজাতকরণের সাথে, সেটা হলো ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ। অর্থাৎ একটা পণ্য যখন পাইকারি বিক্রেতারা কেনার সাথে সাথেই তারা বিক্রি করে না, তারা গুদামজাত করে রাখে, আস্তে আস্তে সেখান থেকে বিক্রি করে। কিন্তু উৎপাদনকারী কি করে, উৎপাদনকারী তৈরি করে গুদামজাত করে রেখে আস্তে আস্তে বিক্রি করে, বা পাইকারি যত দিতে পারে ততই ভালো, এই ধরনের। এবং পর্যায়ক্রমিকভাবে যেটা দেয় ভোক্তার কাছে পরবর্তী কাজের মধ্যে বিক্রেতার সেবা, সন্তুষ্টি পরিমাণ, গ্যারান্টি, ওয়ারেন্টি প্রভৃতি থাকে। অর্থাৎ বাজারজাতকরণে যখন উৎপাদনকারী একটা পণ্য বাজারে ছাড়ে তখন তার
সেই পণ্যটা নিশ্চয়তা দেয়, যে এই পণ্যটা নির্দিষ্ট। যেমন তোমাদের দেখছো বাড়িতে যে টেলিভিশন দেখো, এই টেলিভিশনগুলো কি, টেলিভিশনগুলো কিন্তু দিয়ে থাকে যে 5 বছরের ওয়ারেন্টি বা 5 বছরের গ্যারান্টি, অর্থাৎ একটা ঘড়ি 2 বছরের ওয়ারেন্টি বা 2 বছরের গ্যারান্টি। এগুলো বিক্রয়ের সেবা, অর্থাৎ যদি ওই সময়ের ভিতরে পণ্যটা যদি নষ্ট হয় বা কিছু হয়, তাহলে উৎপাদনকারী সেই পণ্যটা আবার পরিবর্তন করবে। একটা মোবাইলের একটা 2 বছরের বা 3 বছরের একটা গ্যারান্টি থাকে, ওয়ারেন্টি কার্ড থাকে, যে কার্ডটা দিলে ওর ভিতরে যদি ডিস্টার্ব হয় সঙ্গে সঙ্গে ওই সময়ের ভিতরে দিলে পরিবর্তন করে দেবে। এই বিক্রয়ের সেবা, বিক্রয়ের পরে এই সেবাগুলো উৎপাদনকারীরা দিয়ে থাকে, মানে তারা এগুলো দিতে দেয়, যেহেতু চূড়ান্ত ভোক্তা যাতে সুন্দরভাবে একটা পণ্য ভোগ করতে পারে। তা এখানে ফিলিপ কটলার গেরি আর্মস্ট্রং বলছে যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছে ভ্যালু অর্জনের যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। এখানে ফিলিপ কটলার আর গেরি আর্মস্ট্রং বলছে কি, একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, অর্থাৎ কি কোম্পানিগুলো চেষ্টা করে যে যে ক্রেতারা তাদেরকে উপযোগী করে জিনিস তৈরি করা, তাদের কাছে মূল্যবান জিনিস তৈরি করা, মানে সেইগুলো আকর্ষণীয় করে তোলা, উপযোগী করে তোলা। এই উপযোগী করে তোলাটাই হচ্ছে ভ্যালু, মানে তার কাছে মূল্যায়িত হবে, যে পণ্যটা তৈরি করে, যারা তৈরি করবে, যাতে ক্রেতা ভোক্তার কাছে মূল্যায়িত হয়, সেইভাবে পণ্যটা উৎপাদন করে। এইটাই বলতেছে ফিলিপ কটলার আর গেরি আর্মস্ট্রং। যাই হোক, আমরা এখানে দুটো ভাবে তোমাদেরকে প্রশ্ন হবে। প্রথমত প্রশ্ন হবে কি, বিপণন কি? বিপণন বলতে হবে যে বিপণন হচ্ছে বাজারজাতকরণ, অর্থাৎ একটা পণ্য, এটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন যে বিপণন কি। তা বিপণন হচ্ছে বাজারজাতকরণ, একটি পণ্য উৎপাদনকারীর কাছ থেকে যখন বিভিন্ন হাত ধরে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায়, তখন এই সামগ্রিক কার্যক্রমের সমষ্টিকে বিপণন বলে। আর এই প্রশ্নটা আরেকভাবে হবে, সেটা হলো অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ বিপণন বলিতে কি বোঝায়। তখন আমি যে আলোচনাটা করলাম, এই যে প্রথম থেকে যে আলোচনাটা করলাম পর্যায়ক্রমিকভাবে, এই আলোচনাগুলো লিখতে হবে। এই লিখলেই তখন বলা যাবে যে বিপণন বলিতে কি বোঝায় এবং এই রাইটারের সংজ্ঞা। তা বিপণনের হচ্ছে একটি সামাজিক ব্যবসায়িক প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য সেবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে প্রবাহিত হয়, ভোক্তার কাছে প্রবাহিত বলে ভোক্তার কাছে যায়, ভোক্তা গ্রহণ করে এই কার্যক্রমটা। তাহলে আমরা কি বুঝলাম যে বিপণন কি এবং বিপণন বলিতে কি বোঝায়, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা এইগুলো পড়ার পরে বা দেখার পরে বইয়ের সাথে মিল করে দেখবা এবং বইয়ের আরেকটু করে পড়লে অবশ্যই পরীক্ষা তোমরা লিখতে পারবা। তারপরে আমরা আসছে এখানে যে প্রথম আমরা বিপণন গেলাম, বিপণনের এখানে বিপণন কি বা বিপণন বলিতে কি বোঝায়, পরে আমরা আলোচনা করব বিপণনের বৈশিষ্ট্য। বিপণনের বৈশিষ্ট্য আলোচনা করব। বিপণনের মাধ্যমে পণ্য এবং সেবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট প্রবাহিত হয়। বিপণনের বিশেষজ্ঞ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিপণনকে সংজ্ঞায়িত করেছেন। এই সংজ্ঞা বিশ্লেষণ করে বিপণনের বেশ কিছু বৈশিষ্ট্য, এই সংজ্ঞা বিপণনের যে সংজ্ঞা, এই সংজ্ঞা বিশ্লেষণ করে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে বিপণনের। সেই বৈশিষ্ট্যগুলো আছে সামাজিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, ব্যবস্থাপনীয় প্রক্রিয়া, ভোক্তামুখিতা, ক্রেতা সন্তুষ্টি, কার্যাবলীর সন্তুষ্টি, সামাজিক বিপণন, গতিশীল প্রক্রিয়া, ব্যাপক আওতা, বিপণন প্রয়োগমুখী, মধ্যস্থ কারবার্যের অস্তিত্ব, উৎপাদনের পূর্বে এবং ভোগের পরে, বিনিময় প্রক্রিয়া, উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া, সমন্বয় ধারণ প্রক্রিয়া। এই 15টি বৈশিষ্ট্য আছে বিপণনের। এই 15টি বৈশিষ্ট্যের ভিতরে বিপণন তার কার্যক্রম সম্প্রসারিত করে থাকে। অর্থাৎ সামাজিক প্রক্রিয়া, বিপণনের একটি সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে? বিপণনের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বিপণন সামাজিক প্রক্রিয়া। তার একটা বৈশিষ্ট্য কি? সামাজিক প্রক্রিয়া কেন বলা হয়েছে? একটা মানুষ যখন বাড়িতে কোনো জিনিস তৈরি করছে, উৎপাদন করছে, সেই উৎপাদিত পণ্যটা নির্দিষ্ট তার উদ্দেশ্য হলো যে এটা ক্রেতা উপযোগী ভ্যালু সৃষ্টি করবে, বাজারে মানুষ চাহিদা করে নেবে। তখন সেই জন্যই সে ওই জিনিসটা তৈরি করবে এবং তৈরি করে যখন বাজারে ছাড়বে,
তখন ওই সমাজের মানুষ সেইটা উদ্বুদ্ধ হয়ে সেটা গ্রহণ করবে। তো সেটা একটা সামাজিক প্রক্রিয়া এবং সামাজিক কল্যাণ বয়ে আনবে। ভালো একটা জিনিস তৈরি করে যখন বিক্রি করবে, মানুষ যখন সেটাকে থেকে উপকারিত হবে, তখন সেই তারা অবশ্যই তার গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সন্তুষ্টি কল্যাণের জন্য বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের সন্তুষ্টি কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে। অসামাজিক সমাজের জন্য ক্ষতিকর হিসাবে বিবেচিত পণ্য হিসাবে সামাজিক প্রক্রিয়া আখ্যায়িত করেছেন। এখানে দেখা যাচ্ছে যে বিপণনকারী এমন কোনো পণ্য উৎপাদন করবে না। সামাজিক বৈশিষ্ট্য বলা হয়েছে এই কারণে যে বিপণনকারী এমন কোনো পণ্য উৎপাদন করবে না যে পণ্যে যার বৈশিষ্ট্যে সমাজের ক্ষতি সাধন হবে। ড্রাগ, নেশা বা মদ, গাঁজা বা এই ধরনের কোনো জিনিস উৎপাদন করবে না যেটা সমাজের ক্ষতি হবে, এমন জিনিস সে উৎপাদন করবে না। অর্থনৈতিক প্রক্রিয়া। অর্থনৈতিক প্রক্রিয়া 4 ধরনের উপযোগী সৃষ্টির কথা বলা হয়। এর মধ্যে বিপণনের স্থান, সময় এবং সত্যগত উপযোগ সৃষ্টি করে। অর্থনৈতিক উপযোগটা বলা হয়েছে যে অর্থনৈতিক উপযোগের উপযোগ সৃষ্টি করে। উপযোগ সৃষ্টি করে কিভাবে? যে একটা বিপণনের বৈশিষ্ট্য হলো, বাজারজাতকারের বৈশিষ্ট্য হলো, একটা জিনিস যদি বাজারজাত করতে হয় তাহলে তার নির্দিষ্ট একটা জায়গা দরকার এবং তার নির্দিষ্ট একটা সময়ে করতে হবে এবং সত্যগত উপযোগ থাকতে হবে। সত্যগত উপযোগটা কি? যে কোনো পণ্য বাজারে তোলার পরে সেই পণ্যটা ক্রেতা তার অর্থের বিনিময়ে ক্রয় করবে, বিক্রয় অর্থের বিনিময়ে সেটা বিক্রয় করবে, মানে বিক্রেতা দেবে, তার বিনিময়ে বিক্রেতা যখন ক্রেতাকে দেবে তখন বিক্রেতা পাবে টাকা, অর্থ, আর অপরদিকে ক্রেতা পাবে তার শর্ত, তার সেই জিনিসটা সেটা অর্থনৈতিক প্রক্রিয়া থাকতেছে। তাই বাজারজাতকরণে এখানে অর্থনৈতিক প্রক্রিয়াটা থাকছে কেন? যে অর্থনৈতিক প্রক্রিয়া তার ভিতরে সীমাবদ্ধ থাকছে, যে অর্থের লেনদেন হচ্ছে, তাই বলা হচ্ছে বিপণন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনের প্রত্যেক পর্যায়ে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া দেখা যায়। বিপণনের এই যে বৈশিষ্ট্য আছে এর প্রত্যেকটার ভিতরে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া দেখা যায়। তার কারণ হলো যে এখানে বিপণন যখন উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত ব্যবস্থাপক এই যে কার্যগুলো পরিচালনা করে, এই কার্যগুলো পরিচালনা করার জন্য ব্যবস্থাপককে বিভিন্ন ধরনের কার্যক্রম নিতে হয়। সে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন রকম কার্যক্রম সে দেখাশোনা করে। অর্থাৎ ব্যবস্থাপক কি করে? যে একটা জিনিস তৈরি হবে, তো সেই জিনিসটা তৈরি হতে গেলে অবশ্যই ব্যবস্থাপককে তত্ত্বাবধান করতে হবে। যে উৎপাদন করবে, তারপরে ব্যবস্থাপক কি করবে? সেই পণ্যটা আবার এর কাছে পাঠাবে, তার বিক্রয় করবে। যখন উৎপাদন হয়ে যাবে তখন পাইকারি কাছে বিক্রয় করবে, আবার পাইকারি বিক্রয় করার পরে সেটা মধ্যস্থ কারবারিকে বিক্রয় করবে, মধ্যস্থ কারবারি খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করবে। এইগুলো কি? এই পর্যায়গুলো সম্পূর্ণ ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এই ধরনের বিষয় আছে। এখানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, 9টি পয়েন্ট, তোমরা বাড়িতেও দেখে নিবা। এরপরে আছে বিপণনের মৌলিক ধারণা। এই বিপণনের মৌলিক ধারণা আমরা প্রথম বিপণন কি, বিপণন বলতে কি বোঝায়? বিপণনের বৈশিষ্ট্য আলোচনা করলাম। এরপরে মৌলিক ধারণা বলতে প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসায়ীকে টিকে থাকতে হলে অবশ্যই বিপণনকারীকে ভোক্তাদের প্রয়োজন এবং অভাব সঠিকভাবে শনাক্ত করতে হয় এবং প্রতিযোগীদের চেয়ে দক্ষতার সাথে ক্রেতাদের চাহিদা সন্তুষ্টি বিধান করতে হয়। অর্থাৎ ক্রেতাদের সন্তুষ্টি করতে হবে। একটা জিনিস উৎপাদন করার পরে, বাজারজাত করার পরে ক্রেতা সন্তুষ্টি হয় যাতে সেই ধরনের পণ্য বাজারে থাকতে হবে, সেই ধরনের পণ্য কার্যক্রম পরিচালনা করতে হবে। তা এর কতগুলো মৌলিক ধারণা আছে। সেই ধারণাগুলো প্রথম ধারণা হলো, এখানে 4টে বিষয় উল্লেখ করা আছে। সেটা হচ্ছে প্রথমত ক্রেতার প্রয়োজন, অভাব ও চাহিদা। দ্বিতীয়ত হচ্ছে বাজার অর্পণ, পণ্য, সেবা ও অভিজ্ঞতা। তৃতীয়ত ক্রেতার ভ্যালু ও সন্তুষ্টি এবং চতুর্থত বিনিময় এবং সম্পর্ক। আর পঞ্চমত বাজার। 5টি এখানে দেখা যাচ্ছে যে বিপণনের মৌলিক ধারণায় 5টি বিষয় এখানে উল্লেখ করা আছে। 5টি বিষয়ের মৌলিক ধারণা, যে বিপণনের এই বিষয়গুলো অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত। তা প্রথম আছে প্রয়োজন। মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম আবর্তিত হয়। বিপণন কার্যক্রম আবর্তিত হয় কিভাবে? মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে। কিভাবে? মানুষের যে জিনিসটা প্রয়োজন হবে সেই প্রয়োজনকে কেন্দ্র করেই কিন্তু জিনিস তৈরি হয়। আমাদের বাজারে
নিত্য নতুন জিনিস আসে, যখন যেটা প্রয়োজন তখন সেটা মানুষ ব্যবহার করছে। এই নিত্য নতুন প্রয়োজনটা কিভাবে হয়, যে তোমার একটা জিনিস প্রয়োজন, দেখবা যে বাজারে বিগত দিনে আমাদেরকে এই যে ধান উৎপাদনের ক্ষেত্রে আগে মানুষ ধান লাঙল দিয়ে চাষ করতো, এবার নিজেরা রোপণ করতো, ধান মাড়াই করতো নিজেরা করে। কিন্তু এখন কি, এখন সব মেশিনই উঠছে, যন্ত্রপাতি উঠছে, এখন মেশিনই মাড়াই করা, মেশিনই রোয়া। তা এই ধরনের যে এগুলো কি প্রয়োজনের তুলনা কার্যক্রম, এই প্রয়োজন নিয়েই তো বাজারজাতকরণের প্রত্যেকটা কার্যক্রম আবর্তিত। তারপরে আছে এর আছে অভাব। প্রয়োজন হচ্ছে বিমূর্ত অনুভূতি, সেই তুলনায় অভাব অনেকটাই মূর্ত। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অভাব বলে কি বোঝাচ্ছে, যে বিপণনের একটি মৌলিক ধারণার ভিতরে অভাব, অর্থাৎ মানুষের সেই তুলনায় অভাব অনেকটা মূর্ত। সংস্কৃতি এবং ব্যক্তিত্বের পর মানুষের প্রয়োজন যখন মূর্ধন্য ঘটে, তাই অভাব। এই অভাবকে যেমন ক্ষুধা লাগলে আমরা ভাত মাছ খেতে চাই, আর আমেরিকানরা ফাস্টফুড খেতে চায়। এটা কি এটা হচ্ছে উৎপাদনের তাদের যে মৌলিক ধারণা, যে বাজারজাতকরণের মৌলিক ধারণার ভিতরে আছে অভাব। এই অভাবকে প্রস্ফুটিত করার এটাই হচ্ছে অভাব নির্দিষ্ট পণ্য সেবাকে নির্দেশ করে, যা দ্বারা প্রয়োজন মেটানো সম্ভব। অর্থাৎ কি করে, নির্দিষ্ট প্রয়োজন, তোমার যে জিনিসটা প্রয়োজন, তোমাদের যে জিনিসটা প্রয়োজন, সেইটাকে তোমরা মনের আবেগে বা মনের থেকে বলবে যে এই জিনিসটা আমার প্রয়োজন হবে, বা সেইটাকে গ্রহণ করার চেষ্টা করবে। তা সেইটাই হচ্ছে অভাব। চাহিদা বলতে সীমিত সম্পদের কারণে মানুষের অসীম অভাব থেকে পূরণ করার মতো কিন্তু কিছু অভাব বিনির্বাচন করতে হয়। অর্থাৎ আমাদের দেশের সম্পদ সীমিত, চাহিদা অনেক, এইকে বিবেচনা করেই আমাদেরকে চাহিদা নিরূপণ করতে হবে। তোমাদের যেমন অনেক জিনিসই চাহিদা আছে, কিন্তু চাহিদা থাকলে সেটা কিন্তু সবাই সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে পাবে না। এটা দেখা যাচ্ছে যে অবশ্যই তার থেকে সীমিত রেখেই তুমি তোমার অবস্থা, তোমার পারিবারিকভাবে তোমার পরিবারের যে চাহিদা যে আছে, সেই চাহিদা কিন্তু তোমার পরিবার অনেক সময় পূরণ করতে পারে না। তা সীমিত ভিতরেই তোমাকে সীমিত বা বাজারের যে সমস্ত সম্পদ আছে বাজারজাতকরণ করা হয়, তার ভিতরে সীমিত জিনিস নিয়ে সে তার কার্য সমাধান করে থাকে। এরপরে আছে বাজার অর্পণ পণ্য এবং সেবা অভিজ্ঞতা। বাজার অর্পণ পণ্য সেবা অভিজ্ঞতা, এখানে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলোর ভিতরে, এই প্রশ্নগুলো সবই তোমাদের মৌলিক ধারণা। মূলত তোমাদেরকে লিখতে হবে যে বিপণনের মৌলিক ধারণা 5টি, তার ভিতরে এই 5টি পয়েন্ট লিখতে হবে। এর ভিতর থেকে যে একটি প্রশ্ন তোমাদেরকে থাকবে, যেমন সেটা জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে। যেমন আছে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু সন্তুষ্টি বলতে বলা হয়েছে ক্রেতা ভ্যালু অর্থাৎ ক্রেতার চাহিদা, যেটা বলা হয় ক্রেতার চাহিদা বা ক্রেতার যে আগ্রহ, যে একটা পণ্য বাজারে ছাড়ার পরে বিপণন হওয়ার পরে তার যে এটা প্রয়োজনটা শুরু হবে, ব্যবহার বা ভোগ করে ক্রেতা কিছু সুবিধা পায়। তোমরা যে পণ্যটা পাচ্ছ বাজার থেকে কিনে, তার থেকে তোমরা কি পাচ্ছ, ভোগ করছো, ভোগ করার পর কিছু সুবিধা পাচ্ছ। অন্যদিকে ওই পণ্য অর্জনের জন্য তাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। যে পণ্যটা তুমি পাচ্ছ বা তোমরা পাচ্ছ, সেইটার থেকে তোমরা যখন পাচ্ছ তার বিনিময়ে কিছু অর্থ ভোগ করে তোমাদেরকে দিতে হয়। তার পণ্য প্রাপ্ত সুবিধা বা পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্য হচ্ছে ক্রেতা ভ্যালু। অর্থাৎ তুমি যে পরিমাণ পণ্য ভোগ করছো এবং তার বিনিময়ে যে টাকা দিচ্ছ, এর যে একটা পার্থক্য, এই পার্থক্যের পরিমাণটাই হচ্ছে ভ্যালু। যেমন ভলভো এসি বাসে ভ্রমণ করে ক্রেতা আরাম, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ইত্যাদি ভোগ করে। অর্থাৎ তুমি যখন তোমরা যখন ঢাকাতে যাবা, তখন যদি এসি বাসে যেতে চাও, তাহলে তার ঠিক যে আরামটা পাবা, যে সময় যে আরামে তুমি যাবা তোমরা যাবা, তাহলে তোমরা গেলে কি, তোমরা গেলে একটা খুব আরামে গেলে, তার বিনিময়ে যে অর্থটা, এর যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে ক্রেতা ভ্যালু বা ক্রেতা ভ্যালু। এটি হচ্ছে ক্রেতা ভ্যালু। এর আছে ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টি হচ্ছে বন্ধু বান্ধব, পরিচিত জন বা বিজ্ঞাপন, কোম্পানি, প্রচারণা, বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যে ক্রেতার পণ্য কিছু প্রত্যাশিত সৃষ্টি হয়, প্রত্যাশায় কিছু সৃষ্টি হয়। এটা যে ক্রেতা সন্তুষ্ট হয়।
অর্থাৎ যখন পণ্য বিভিন্ন পণ্য উৎপাদনকারীরা বাজারে ছাড়ার পরে তার পণ্যের সাথে কিছু গিফট দিয়ে থাকে। দেওয়ার পরে সেই পণ্যটা যখন তোমাদের হাতে পৌঁছাবে, যে একটা সাবানের সাথে একটা হ্যান্ড ওয়াশ বা একটা শ্যাম্পু ফ্রি, তখন পাচ্ছে। অনেক সময় কোম্পানির ভিতর থেকে উৎপাদনকারী কাছ থেকে নিজের পরিচিত বন্ধু-বান্ধব বিভিন্ন মাধ্যমে এগুলো দেওয়ার পরে এটার থেকে ক্রেতা সন্তুষ্টি হয়, তখন সেটাকে তারা গ্রহণ করে। এর পরে আছে বিনিময় ও সম্পর্ক। বিনিময় সম্পর্কটা হচ্ছে যে বলা হচ্ছে যে বিনিময় উৎপাদনকারী বা বিপণনের ভিতরে যে মৌলিক ধারণা, তার ভিতরে বিনিময় ও সম্পর্ক বিষয়টা বলা হচ্ছে যে উৎপাদনকারী উৎপাদিত পণ্য সে বাজারে যাওয়ার পরে বিনিময় হবে, মানে কমপক্ষে দুটো পক্ষ থাকতে হবে। আবার এক পক্ষের বিনিময়ের পণ্য অন্যজন গ্রহণযোগ্য হবে, এবং প্রত্যেক পক্ষের প্রস্তাব গ্রহণ এবং বাতিলের স্বাধীনতা থাকবে। যে একটা পণ্য কিনলে সেটা না আমি যেটা খারাপ এটা নেওয়া যাবে না, সেটা স্বাধীনতা থাকতেও উভয় পক্ষে বিনিময়ে সম্মত থাকবে। বিনিময়ের তথ্যটা উভয় পক্ষের মধ্যে সম্মত থাকবে, এই হচ্ছে বিনিময় বা সম্পর্ক। তারপরে আছে বাজার। বাজার অর্থে বাজার বলতে আমরা কি বুঝি? একটা স্থানকে বুঝি। বাজার বলতে সাধারণত তোমরা কি বুঝো? যে বাজার, আমি যদি বলি বাজার, বাজার বলতে একটা যেখানে নির্দিষ্ট একটা জায়গায় যেখানে কেনা বেচা হয়। কিন্তু বাজার বলতে, এই বাজার বলতে ক্রেতা বিক্রেতা কেনাবেচা করে, কিন্তু বিপণনের বাজার শব্দের ভিন্ন অর্থে ব্যবহার হয় পণ্যের বর্তমান সম্ভাব্য ক্রেতা সমষ্টি, যাদের পণ্যের অভাব আছে, অভাব পূরণের ক্ষমতা আছে এবং কোনো সামর্থ্য আছে, অর্থ ব্যয়ের ইচ্ছা আছে, এই তাকেই বলা হবে বাজার। তাহলে বাজারের আমরা তিনটি পেয়েছি, সেটা হলো যে সাধারণ বলতে একটা স্থানকে বাজার বোঝায়, কিন্তু বিক্রেতার একাধিক কেনাবেচা করে, কিন্তু বিপণনের সামাজিক শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয় এবং ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখানে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান সম্ভাব্য ক্রেতার সমষ্টি, অর্থাৎ কি পরিমাণ ক্রেতা আনবে বা সেখানে সেইটার একটা সমষ্টি, এবং যার পণ্যের অভাব আছে, যাদের পণ্যের অভাব আছে তারা তো অবশ্যই বাজারে আসবে এবং সেটা গ্রহণ করবে, এবং যাদের তাদের কেনার সামর্থ্য আছে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা আছে, এই সংক্রান্ত বিষয়। এটাই বলা হচ্ছে বাজারে একটি পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেট, এইটাই হচ্ছে বাজার। আর সর্বশেষ যেটা আছে সেটা হলো ভোক্তাই রাজা। ভোক্তাই রাজা বলতে বলা হয়েছে যেটাকে রাজা ভোক্তা রাজা বলা হয়, তার কারণ হলো যে তোমরা যারা ক্রয় করবা তোমাদেরকে বলা হচ্ছে তোমরা গ্রহণ করবা, তোমরাই ভোক্তা, উৎপাদনকারী পণ্য তোমরা গ্রহণ করবে, তোমরাই ভোক্তা এবং তোমরাই রাজা। অর্থাৎ তোমরা যদি পণ্যটা বাজার থেকে না কেনে, উৎপাদনকারী পণ্যটা যদি ভোক্তারা বাজার থেকে ঠিক তাদের চাহিদা মতো না কেনে, তাহলে সে উৎপাদনকারী সফলতা পাবে না। এই কারণে বলা হয়েছে ভোক্তারা যত বেশি গ্রহণ করবে, ভোক্তারা গ্রহণ করে বিধায় ভোক্তারাই হচ্ছে রাজা। তো যাই হোক, তোমাদেরকে আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের এই বিপণন কি, বিপণন বলিতে কি বোঝায়, বিপণনের বৈশিষ্ট্য, মৌলিক ধারণ এবং ভোক্তাই রাজা আলোচনা করলাম। এই এগুলো তোমরা বাড়িতেও বইয়ে দেখে আস্তে আস্তে ভালোভাবে এটা পড়াশুনো করার চেষ্টা করবে, যাতে সুন্দর ভাবে তোমরা আগামী চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারো, এই আশাবাদ রেখে, এবং তোমাদেরকে এই মহামারী করোনার সময় বাড়িতে বসে নিরাপদে থেকে পড়াশুনো করবা, এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, পরিবার পরিজনকে সুরক্ষা রাখার জন্য সাবধানভাবে পড়াশোনা বা সহ অন্য কার্যক্রম করবে, এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসের এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।